গাজায় হামলা চালিয়ে আল জাজিরার ৫ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল। ২২ মাস ধরে চলা বর্বরতায় নিহত অন্তত ২৩০ গণমাধ্যম কর্মী। গাজা সিটি দখলের পরিকল্পনা ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে একজোট পশ্চিমারা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ৫ দেশের বিবৃতি। ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তাল ভারতের রাজনীতি। বিরোধী জোটের মিছিল থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন সিনিয়র নেতা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর পৌঁছে দিচ্ছিলেন তারা। আজ নিজেরাই সংবাদ। আবারও টার্গেট কিলিংয়ের শিকার গাজার সাংবাদিকরা। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় নিহত আলোচিত আনাস আল শরীফ সহ আল জাজিরার ৫ সংবাদকর্মী বিবৃতি দিয়ে দায় স্বীকার করলেও আনাসের বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততার অপবাদ দিয়েছে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ফুটফুটে এই বাচ্চাটির বাবা গাজায় আল জাজিরার প্রতিনিধি ২৮ বছরের আনাস আল শরীফ। দীর্ঘদিন পর গত ঈদে দেখা হয়েছিল দুজনের, আর কখনো হবে না। গাজায় যখন বিদেশি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তখন বিশ্ববাসীর কাছে তেল আবিবের আগ্রাসনের খবর পৌঁছে দিতে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন আনাসের মতো ফিলিস্তিনিরাই। গাজা সিটির আল শেফা হাসপাতালের কাছে তাঁবুতে অবস্থান নিয়েছিলেন আল জাজিরার সংবাদকর্মীদের দলটি। সেখান থেকেই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। রোববার দিনভর ফিলিস্তিনিদের মৃত্যু আর ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহের পর ব্যস্ত ছিলেন তথ্য গোছানোর কাজে। এমন সময় বোমা হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ। শহীদ হন আল জাজিরার আরেক প্রতিনিধি মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। মৃত্যু হয় এক ড্রাইভার সহ আরও 2 জনের। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টেলিগ্রামে পোস্ট দেয় ইসরায়েল। তবে সেখানে দাবি করা হয় হামাসের এক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস, তাই তাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। নিহত বাকিদের প্রসঙ্গে কিছু জানায়নি তেল আবিব, যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। গত মাসেও আনাস আল শরীফের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল জাতিসংঘ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ। আনাস নিজেও জানতেন তারা করছে মৃত্যু। প্রাণ হারানোর 1 ঘন্টা আগেও পোস্ট করেছেন সে বার্তা। 2023 সালে জাবালিয়া শরণার্থী শিবিরে আনাসের বাড়িতে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। নিহত হন তার বাবা। ওই ঘটনার পরও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছিলেন আনাস, এবং জীবন দিয়েও সে কথা রেখেছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিনে ২২ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ২৩০ গণমাধ্যম কর্মী। কখনো হামাসের সাথে সম্পৃক্ততার অভিযোগে, আবার কখনো ভুল ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে সাহসী ব্যক্তিত্বরা। নিশ্চুপ পশ্চিমা বিশ্ব ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে হারিয়েছেন প্রাণ। তবুও মৃত্যু ভয় ত্যাগ করে দৃঢ়তার সাথে বিশ্বের কাছে গাজাবাসীদের অসহায়ত্ব চিত্র তুলে ধরছেন অকুতোভয় এসব সংবাদকর্মী। বোমা হামলায় ধ্বংস হচ্ছে চারপাশ। এরই মাঝে বুলেট প্রুফ জ্যাকেট ও নীলরঙা হেলমেট পরে দাঁড়িয়ে অকুতোভয় সাংবাদিক। IDF এর হাতে প্রতি মুহূর্তে প্রাণ যাওয়ার সংখ্যাকে তুড়ি মেরে উড়িয়ে বিশ্বের সামনে ইসরায়েলি বর্বরতা তুলে ধরতে মরিয়া সাহসী এই ব্যক্তিত্বরা। গেল 22 মাসের আগ্রাসনে অন্তত 230 গণমাধ্যম কর্মী নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। 2022 সালে দখলকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে IDF এর অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে নিহত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলে। সেই থেকে ইসরায়েলি বাহিনীর রকেট হামলা ও টার্গেট কিলিংয়ের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন হিলমি আল ফাখওয়ার, ইসমাইল আল ঘোল ও তার ক্যামেরাম্যান রামি আল রিফি, মোহাম্মদ হিজাজি, আনাস আল শরীফ সহ বহু নিষ্ঠাবান সাংবাদিক।
বোমা হামলায় দগ্ধ হয়ে যথাযথ চিকিৎসা ও ওষুধের অভাবে যন্ত্রণায় ধুকে ধুকে মারা গেছেন অনেক গণমাধ্যম কর্মী। প্রতিবারই নিজেদের সাফাই গাইতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে আইডিএফ। নিরাপরাধ গাজাবাসী তো বটেই, সাংবাদিকদের উপর প্রতিনিয়ত চালানো এসব ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধেও নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। মার্কিন গবেষণা সংস্থা ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বলছে, পৃথিবীতে সংগঠিত দুটি বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে গাজায়, যা বহু আগে ছাড়িয়েছে ভিয়েতনাম, যুগোস্লোভাকিয়া কিংবা আফগানিস্তান যুদ্ধে নিহত সংবাদকর্মীদের সংখ্যা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজা সিটি দখলের পরিকল্পনা ঘিরে এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেল আবিবকে রীতিমতো তুলোধুনো করেছে ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহু প্রশাসনের বিরোধিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে চীনের মতো পরাশক্তিও। পাশাপাশি ইসরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো কয়েকটি দেশ। রীতি ভেঙে সাপ্তাহিক ছুটির দিন রোববারই গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় জরুরি অধিবেশন। আলোচনার বিষয়বস্তু ছিল গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা। সেশনে তেল আবিবের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে ভুল আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির দাবি, এ ধরনের সামরিক অভিযান সমাধানের কোনো পথ নয়, উল্টো আরও সংঘাত বাড়াবে। দ্রুততম সময়ে ইসরায়েল সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। সামরিক অভিযানের মাত্রা বাড়লে সংকট দূর করবে না, জিম্মিদের মুক্তিও নিশ্চিত হবে না। এটি সমাধানের নয়, রক্তপাতের পথ। ইসরায়েলের কড়া সমালোচনা করেছে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স। গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পরাশক্তি চীনও। প্যারিস সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানায় এ ধরনের সিদ্ধান্তের। সেখানকার বাসিন্দারা ইতোমধ্যেই ভয়াবহ অবস্থায় বাস করছে। প্রতিদিন ক্ষুধার্ত শিশু আর ত্রাণ সংগ্রহকারীদের মৃত্যুর ছবি আর নেওয়া যাচ্ছে না। গাজা ফিলিস্তিনের মানুষদের, ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এটি। ভূখণ্ডটি দখলের যে কোনো প্রচেষ্টাই সর্বোচ্চ উপায়ে প্রত্যাখ্যান করা হবে। অবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা পরিষদে বাকিরা ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সুর নরম ছিল মিত্র ইসরায়েলের সিদ্ধান্ত ইস্যুতে। অনিক রহমান, যমুনা নিউজ। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত করল অস্ট্রেলিয়া। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে নেওয়া হবে আনুষ্ঠানিক পদক্ষেপ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাবি জানান উপত্যকায় ত্রাণ সংকট নিরসনের। গত মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ফ্রান্স ও কানাডা। বিষয়টি বিবেচনা করছে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি তার উপর ভিত্তি করে তাদের জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে। একই সাথে তাদের অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে গ্রিসে। রাজধানী এথেন্সে পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। পতাকা ও নির্যাতিত ফিলিস্তিনিদের ছবি হাতে জড়ো হন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে যুদ্ধবিরতির দাবি জানানো হয়। এর পাশাপাশি দ্রুত গাজায় খাদ্য সরবরাহ চালুর দাবিও ওঠে। ইসরায়েলের সাথে গ্রিস প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সম্পর্কে নিন্দা জানান আন্দোলনকারীরা। ভোটার তালিকা জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। বিহারের ভোটার তালিকায় ও বিগত লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনে বিরোধী জোট ইন্ডিয়া। সোমবার নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে।
সোমবার পূর্ব নির্ধারিত কর্মসূচির পরপরই পুলিশি বাধার মুখে পড়েন ভারতের বিরোধী দলীয় এমপিরা। ব্যারিকেড উপেক্ষা করেই নেমে আসেন পথে। বিহারের ভোটার তালিকায় ভুল এবং লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিরোধী শিবির ইন্ডিয়া জোট, যাতে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শারদ পাওয়ার সহ বিরোধী দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের করা হলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় ক্ষোভ জানিয়ে বিরোধী নেতারা বলেন, স্বৈরাচারী আচরণের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকার। বাস্তবতা হলো আপনি কথা বলতে পারবেন না, সত্য সবার সামনে উন্মুক্ত। এই লড়াই রাজনীতির জন্য না, সংবিধান রক্ষার জন্য। একজন মানুষ তার ভোট দিতে পারবেন, সেটির নিশ্চয়তা চাই আমরা। তবে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, গণতন্ত্রের নামে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে বিরোধী জোট। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। সরকার যখন ভোটার তালিকা শুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, তখন অমাবস্যার আধারের মতো সেখানে বিস্তার করার চেষ্টা চালাচ্ছে তারা। সম্প্রতি বিহারে ভোটার তালিকা হালনাগাদের সময় নতুন শর্ত আরোপ করে প্রশাসন। ভোটারদের প্রমাণস্বরূপ নাগরিকত্বের সনদ সহ 11টি নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারই কঠোর সমালোচনা জানিয়ে আসছে বিরোধী জোট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়াকে পাশ কাটিয়ে এবার ককেশীয় অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত ট্রাম্প রুট এখন বিশ্ব রাজনীতির হট ইস্যু। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিশেষ করিডোরটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইরান, তুরস্কের জন্য। মাত্র 32 কিলোমিটার দীর্ঘ পথটি ঘিরে বিশেষ অবকাঠামো তৈরির কথা বলা থাকলেও আদতে সীমান্তবর্তী দেশগুলোতে নজরদারি কিংবা প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে যুক্তরাষ্ট্র। আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকেই আলোচনায় ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। সংক্ষেপে ট্রিপ নামে পরিচিত করিডোরটি আসলে আর্মেনিয়া হয়ে আজারবাইজানকে যুক্ত করবে দেশটির বিচ্ছিন্ন অঞ্চল নাকশিভানের সাথে। ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও মূলত আজারবাইজানের অংশ নাকশিভান। আর্মেনিয়ার ভূখণ্ড ব্যবহার না করে সেখানে যাওয়ার সুযোগ নেই আজেরিদের। মাত্র 15 বর্গ কিলোমিটারের শহরটি ঘিরে তুরস্ক এবং ইরানের অবস্থানও রয়েছে। অঞ্চলটির সাথে সংযোগ স্থাপনের জন্য বরাবরই আর্মেনিয়ার কাছ থেকে করিডোর চেয়ে এসেছে আজারবাইজান, যা ট্রাম্পের মধ্যস্থতায় এবার বাস্তবে রূপ নিয়েছে। 32 কিলোমিটারের দীর্ঘ করিডোরটি তৈরিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। লিজ থাকবে ওয়াশিংটনের হাতে, আর ব্যবস্থাপনা অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিবে ট্রাম্প প্রশাসন। নির্মাণ করা হবে রেললাইন, তেল ও গ্যাস পাইপলাইন। অবশ্য পুরো করিডোরটি নিয়ন্ত্রিত হবে আর্মেনিয়ান আইন অনুযায়ী। কিন্তু ককেশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রবেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইরান, রাশিয়ার মতো দেশগুলোর কাছে। কেননা করিডোরটির অবস্থান একেবারেই ইরানের সীমান্ত ঘেঁষে, আর সেখানে মার্কিন ভাড়াটে সেনা প্রবেশের বিরুদ্ধে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। আবার রাশিয়াকে পাশ কাটিয়ে একসময়ের সোভিয়েত অধিভুক্ত দুই দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানো বড় ইস্যু হয়ে উঠতে পারে মস্কোর জন্য। ধারণা করা হচ্ছে করিডোরটির মাধ্যমে রাশিয়া, তুরস্ক ও ইরানে নজরদারি কিংবা প্রভাব বিস্তারে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। অতীতেও নাকশিভানকে সংযোগকারী রেললাইন এবং পথ ছিল আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে, কিন্তু 90-এর দশক থেকে শুরু হওয়া যুদ্ধে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনিক রহমান, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের কয়েকটি দেশ পড়ছে। স্পেন, ইতালি ও কসোভোর বিস্তীর্ণ এলাকা। শুষ্ক আবহাওয়া আর বাতাসের গতির কারণে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি, বনাঞ্চল। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দেশগুলো। গেল কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে ইউরোপের একের পর এক বনাঞ্চল। তাপদাহের কারণে শুরু হওয়া দুর্যোগ যেন কোনোভাবেই আসছে না নিয়ন্ত্রণে। এখনও স্পেন, ইতালি ও কসোভোর বিভিন্ন অঞ্চলে জ্বলছে আগুন। দাবানলের কারণে রোববার স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় 1,500 বাসিন্দাকে। গতি পরিবর্তনের ফলে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন, পৌঁছেছে বিশ্ব ঐতিহ্য খ্যাত স্থানগুলোতেও। কারুসেটো এবং লাস মেডুলাস থেকে সরানো হচ্ছে আশেপাশের বাসিন্দাদের, কিন্তু আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দুষছেন বাসিন্দারা। বেশিরভাগ মানুষই চলে গেছে, কিন্তু আমাদের কেউ কেউ যেতে চাইছে না, কারণ আমরা জানি তারা কিছুই করবে না। শুধু বিকেলে এবং রাতে এসে তারা কিভাবে আগুন নেভাবে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার চলে যাবে, ফায়ার সার্ভিসের পানিও ফুরে যাবে। আমাদের কিছুই করার নেই।
আগুনে পুড়ছে দক্ষিণ ইতালির ভিসুভিয়াস জাতীয় উদ্যানও। টেরজিনোর এই পাইন বনে ছড়িয়ে পড়া বিশাল দাবানল ধ্বংস করছে শত শত হেক্টর বনভূমি। অন্যদিকে ড্রোন ফুটেজে ধরা পড়েছে কসোভোর পাহাড়ি এলাকায় দাবানলের তাণ্ডব। দুর্গম পথ হওয়ায় সেখানে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। ফলস্বরূপ আরও কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। আমার প্রায় 7 হেক্টর জমি পুড়ে গেছে। শুধু আমি নই, ভাই বোন প্রতিবেশীরাও অনেক জমি হারিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরবিহীন দাবানলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পুড়েছে প্রায় 17,000 হেক্টর বনাঞ্চল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। নকশা নকলের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মুখে ক্ষমা চাইলেন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের ডিজাইনার। বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিরুদ্ধে মেক্সিকোর ঐতিহ্যবাহী হুয়ারাচি জুতার নকশা নকলের অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার উইলি শাভারিয়া। বিবিসিকে তিনি জানান, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চল। প্রাণ গেছে 1 জনের, আহত আরও কমপক্ষে 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় এই কম্পন। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে হয় এর উৎপত্তি। কম্পন অনুভূত হয়েছে ইস্তাম্বুল, বালিকিসি প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চলে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন ও 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে, চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালে 7.8 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। বিশ্বের সবচেয়ে কদাকার কুকুরের খেতাব পেল পেচুনিয়া নামের একটি বুলডগ। সবচেয়ে কুৎসিত কুকুর নির্বাচনে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জমকালো এক প্রতিযোগিতা হয়। এবারের আসরে খেতাবজয়ী পেচুনিয়ার বয়স মাত্র 2 বছর। পুরস্কার হিসেবে প্রাণীটি পেয়েছে $5,000 পুরস্কার। অবশ্য আয়োজন উপভোগে পিছিয়ে ছিলেন না অন্যান্য প্রতিযোগী পোষ্যের মালিকরা। 1970 সাল থেকেই ক্যালিফোর্নিয়া আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। মূলত পোষা প্রাণীর ব্যাপারে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। তাতে যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা দেশের কুকুরপ্রেমীরা অংশ নেন।